নির্বাচনের পর থেকে খুলছে আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। নেতাকর্মীদের পক্ষে সাফাই গাইলেন বাহাউদ্দিন নাসিম। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু। নীতি নির্ধারণী পর্যায়ে প্রোফাইল দিচ্ছেন প্রত্যাশীরা। চমক হিসেবে দেখা যাবে কনক চাপা, বেবি নাজনীনদের। দেশ জুড়ে দিনে 100 কোটি টাকার চাঁদাবাজি। সিএনজি, অটোরিকশা, বাস থেকে বিভিন্ন ধাপে নেওয়া হয় চাঁদা। অভিযোগ পেলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন সেতুমন্ত্রী। ওসিকে হুমকি দেওয়া সমন্বয়ক মাহাদিকে নিয়ে তোলপাড়। খুলে বললেন পুরো ঘটনা। ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত অভিযোগকে গুজব দাবি। হঠাৎ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। ইঙ্গিত দিয়ে সার্জিসের রহস্যময় পোস্ট। তাল মিলিয়ে বার্তা দিলেন জামায়াতের আমিরও। খোলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একের পর এক কার্যালয়। তালা খুলে প্রবেশ করছেন নেতাকর্মীরা, পতাকা টানিয়ে দেওয়া হচ্ছে স্লোগান। বিগত কয়েকদিন ধরে এমন খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে, যা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কার ইন্ধনে চলছে কার্যক্রম? কলকাঠি নাড়াচ্ছেন কারা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। 2024 সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে, যার ফলস্বরূপ নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে নির্বাচনের পরপরই নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলার ভিডিও। এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেগাতি ও পটুয়াখালী দশমিনা উপজেলার কার্যালয় এবং খুলনার কার্যালয় খুলে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্লোগান দেন বলেও খবর প্রকাশিত হয়। আত্মগোপনে থাকা দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিদায়ের পর রাজনৈতিক কর্মকাণ্ড সবার জন্য উন্মুক্ত হবে, এটা আশা করে তৃণমূলের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাচ্ছেন বা যেতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন, আওয়ামী লীগকে ছাড়া বিগত সরকার নির্বাচন করে গেছে। দলটির কর্মী সমর্থকেরা দেশে আছে এবং অনেকে কারাগারে। সব মিলে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যালয় খোলা বা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তা ইতিবাচকই হবে বলে মনে করছেন তিনি। আরেক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করেনি, কিন্তু নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যানও করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে বলে জানান তিনি। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্র দল করা নেত্রীরা বেশ এগিয়ে আছেন। এরই মধ্যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কাছে প্রোফাইল তৈরি করে দিয়েছেন বিভিন্ন সময় আন্দোলন ত্যাগ স্বীকার করা নেত্রীরা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। তবে দলীয় সূত্রগুলো বলছে, নারী আসনের বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী সহ রয়েছে বেশ কিছু নাম। তবে সংরক্ষিত আসন থেকে বিএনপির চমক হিসেবে দেখা যেতে পারে সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও কনক চাপাকে। সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবি নাজনীন আলোচনায় আছেন। বেবি নাজনীন সংসদে নারী প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়ে গতকাল গণমাধ্যমকে জানান, তিনি দৌড়ঝাঁপ করছেন না, তবে যারা এই পদ দাবি করার যোগ্য অবশ্যই তাদের নাম লিখবে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের বিষয়টি ঈদের আগে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী 11টি ও জাতীয় নাগরিক পার্টি 1টি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট ছোট দলের মধ্যে বন্টন করা হবে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। পরিবহন খাতে সারা দেশে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী সহ সারা দেশের প্রায় 3000 স্পটে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও টেম্পো বা লেগুনা থেকে তোলা হয় অর্থ। সংশ্লিষ্টদের দাবি, স্বেচ্ছায় কেউ অর্থ দিচ্ছে না, বরং চাঁদা আদায় হচ্ছে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বকভাবে। এক্ষেত্রে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সারা দেশ থেকে যুগান্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এসব জানা গেছে। কোথাও টার্মিনাল ব্যবস্থাপনা, কোথাও শ্রমিক কল্যাণ, আবার কোথাও পার্কিং বা পৌরটোলের নামে টাকা নেওয়া হয়। অভিযোগ রয়েছে শ্রমিক ও মালিক সংগঠনের সদস্যদের কল্যাণের নামে টাকা আদায় স্রেফ চাঁদাবাজি। এসব চাঁদার 90% চালক কন্ডাক্টরদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নেওয়া হয়। নির্ধারিত অর্থ না দিলে গাড়ি আটকে দেওয়া হয়, করা হয় ভাঙচুর বা মারধর। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এ ব্যয় শেষ পর্যন্ত ভাড়া ও পণ্যের মূল্যে যোগ হয়, যার ফলে মূলত সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী রাজধানীতে চলাচলকারী বাসগুলো থেকে প্রতিদিন গড়ে 64 লাখ টাকা, সিএনজি থেকে গড়ে 27 লাখ টাকা, ব্যাটারি চালিত রিকশা থেকে 15 কোটি টাকা, রাজধানীর বাইরের ব্যাটারি চালিত রিকশা থেকে 40 কোটি টাকা, ট্রাক থেকে 40 কোটি টাকা, দূরপাল্লার বাস থেকে 3 কোটি টাকা এবং টেম্পো বা লেগুনা থেকে প্রতিদিন গড়ে 64 লাখ টাকা চাঁদা আদায় করা হয়। সব মিলিয়ে দৈনিক ভিত্তিতে যা প্রায় 100 কোটির কাছাকাছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী যুগান্তরকে জানান, সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নামে বেনামে চাঁদা আদায় করা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, থানা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও এসব চাঁদাবাজির সঙ্গে জড়িত। এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরাও চাঁদা আদায় করে থাকেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম শনিবার যুগান্তরকে জানান, চাঁদাবাজি নেই এ কথা তিনি বলেননি, বরং স্বেচ্ছায় দিলে চাঁদা এবং জোরপূর্বক হলে চাঁদাবাজি এ কথা উল্লেখ করেন তিনি। চাঁদাবাজিকে সমর্থন করেন না জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির বিষয়ে পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে যাত্রী কল্যাণ সমিতি ডিজিটাল ভাড়া পরিশোধ ও ক্যামেরা ভিত্তিক মামলা ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এতে নগদ লেনদেন কমবে এবং নিয়ন্ত্রণে আসবে চাঁদাবাজি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। বানিয়েছিল আমরা টানা কিন্তু পড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। দিল্লির ভিসা অফিসে বাংলাদেশি ছাত্রকে নিয়ে গোয়েন্দা নজরদারি, রহস্যময় ফোন কল, শেষমেশ বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশি এক ছাত্র নেতাকে ঘিরে ভারতের রাজধানীতে ঘটে যাওয়া ঘটনা এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি পর্তুগালে ভিসা আবেদন করতে দিল্লিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান। সেখানে অবস্থানকালে কেউ তাকে চীনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় বলে জানা গেছে। এরপরই তার উপর ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারি শুরু হয়, এমন অভিযোগ করেন মাহাদি নিজেই।
সূত্র বলছে, মঙ্গলবার সকালে দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসে একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের কার্যালয়ে তাকে দেখা যায়। তার সঙ্গে এক নারীও ছিলেন। ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে আবেদন শেষে তিনি পাহাড়গঞ্জ এলাকায় একটি হোটেলে ওঠেন। সেখানে তার ভিডিও ধারণ করা হয়। পরে বিভিন্ন অচেনা নম্বর থেকে তার ফোন আসতে শুরু করলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন দেশে ফেরার জন্য বিমানবন্দরে গেলে নিরাপত্তা তল্লাশির সময় তাকে আলাদা করে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 18 ফেব্রুয়ারি দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। দেশে ফিরে সাংবাদিকদের মাহাদি দাবি করেন, বৈষম্য বিরোধী নেতা হিসেবে তাকে আটক করা হয়েছিল এবং তিনি হয়রানির শিকার হয়েছেন। তবে ভারতীয় সূত্রের দাবি, অতীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে পুলিশ কর্মকর্তাকে হুমকি ও সহিংসতার দাবি করার অভিযোগেই তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। গেল 21 ফেব্রুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান তিনি। ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত অভিযোগকে তিনি গুজব বলে উড়িয়ে দেন। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। মাসখানেক আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শায়েস্তাগঞ্জ থানায় বসে মেহেদী হাসান ওসি আবুল কালামকে হুমকি দিচ্ছেন। সেখানে তিনি দাবি করেন তারা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছেন এবং এসআই সন্তোষ চৌধুরীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে জানুয়ারিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সমর্থকদের বিক্ষোভের মুখে তিনি মুক্তি পান। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। ইনকিলাব ইনকিলাব। হঠাৎ স্লোগান নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান লিখে পোস্ট করতে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বেশ কিছু শীর্ষ নেতাকে। এবার সেই স্রোতেই যেন গা ভাসালেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে 2 বাক্যের সংক্ষিপ্ত একটি পোস্ট দিলেন তিনি। রোববার ভোরে দেওয়া সেই পোস্টটিতে জামায়াতের আমির লিখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এদিকে শনিবার সন্ধ্যায় কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেন, ইনকিলাব জিন্দাবাদ। এছাড়া একই দিন রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। এর আগে মাতৃভাষা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। শুক্রবার রাত 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে ডাক্তার শফিকুর রহমান লিখেন, মাতৃভাষা মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে, এর মর্যাদা রক্ষায় জামায়াত দায়বদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান নিয়ে এক রহস্যময় পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্লোগান সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। পোস্টে সার্জিস আলম লেখেন, যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই। এর আগে ইফতারের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 2 শব্দের একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শনিবার সন্ধ্যায় দেয়া পোস্টে হাসনাত লেখেন, ইনকিলাব জিন্দাবাদ।